আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে চালু হচ্ছে জরুরি সেবা হটলাইন। উদ্বোধন করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দর্শক, এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদ নিশাদ। নিশাদ, হটলাইন উদ্বোধন হয়েছে কিনা, এই সেবায় কি কি বিষয় থাকছে, এ নিয়ে কর্তৃপক্ষ বা কি বলছেন, কি তথ্য রয়েছে আপনার কাছে? জি, ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন, আমরা এই মুহূর্তে আছি রাজধানীর যে ঢাকার মধ্যেই যে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে, এবং সেখানে যদি আমরা একটু জানানোর চেষ্টা করি, আজকে কিন্তু এমন একটি দিন যেখানে কারাগারে যে বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ডগুলো হয়েছে তার মধ্যে অন্যতম একটি মুহূর্ত বলা চলে, যেখানে কারাগারে জরুরি সেবা হটলাইন নাম্বার চালু করা হয়েছে। অর্থাৎ আপনি জানেন যে এর আগে কিন্তু কারাগারে সবচেয়ে বড় যেটি সমস্যা সৃষ্টি হতো সেটি হচ্ছে যারা কারাগারের যে আসামিরা থাকে তাদের যে স্বজনরা, তারা কিন্তু সবচেয়ে বড় একটি ভোগান্তিতে পড়তো। সেক্ষেত্রে তাদের যে স্বজনরা থাকে তাদের সাথে যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক একটি সমস্যার সম্মুখীন হতো, এবং বিভিন্ন ধরনের কিন্তু আসলে অনিয়মেরও শিকার হতে হয়েছে, এমনও ঘটনা ঘটেছে। তবে সেক্ষেত্রে বর্তমানে যে হটলাইন নাম্বারটি চালু করা হয়েছে তার মাধ্যমে বেশ কয়েকটি জরুরি সেবা তারা পেতে পারে, যার মধ্যে অন্যতম হচ্ছে বন্দির অবস্থান সম্পর্কিত তথ্য এবং বন্দির যে হাজিরার তারিখ সেটি কিন্তু খুব সহজেই হটলাইন নাম্বারের মাধ্যমে জানতে পারবে। একই সাথে বন্দির সাথে সাক্ষাতের যে তারিখ সেটি সহজে জানতে পারবে। ফোনে কথা বলার জন্য যে তারিখ থাকে সেই তারিখটা জানতে পারবে, এবং সেই সাথে বন্দির যে শারীরিক অবস্থা, যে শারীরিক সুস্থতা অসুস্থতা সবকিছু বিষয় কিন্তু জানতে পারবে। এবং একই সাথে যে প্যারোলে যে মুক্তি সে তথ্য কিন্তু এখন থেকে হটলাইন নাম্বার থেকে পাওয়া যাবে। এবং অনেক সময় অনেকের নানা ধরনের অভিযোগ থাকে, বিশেষ করে ঠিকমতো অনেকে যখন তাদের স্বজনদের জন্য যারা তাদের যে কোনো ধরনের টাকা পাঠিয়ে থাকে, সেক্ষেত্রে অন্যান্য যে সেবার জন্য সেগুলো ঠিকমতো পেয়েছে কিনা সেই ধরনের অভিযোগও কিন্তু তারা খুব সহজে এখন থেকে হটলাইন নাম্বারের মাধ্যমে দিতে পারবে। তো সব কিছু মিলিয়ে কারাগারের যে সুযোগ সুবিধা সেটির যে হটলাইন নাম্বারটা সেটি কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন করা হবে। ইতিমধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এসে পৌঁছেছেন এবং ইতিমধ্যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। কিছুক্ষণ পর থেকে মূলত এই সেবার কার্যক্রম চালু হবে। তারপর থেকেই সাধারণ মানুষ যারা আছেন তাদের যে স্বজনরা এই ঢাকার কেন্দ্রীয় কারাগারে রয়েছেন তাদের সম্পর্কে যে কোনো তথ্য খুব সহজেই এই হটলাইন নাম্বারের মাধ্যমে আদান প্রদান করতে পারবে। তো এই ছিল কেন্দ্রীয় কারাগার থেকে আমার কাছে থাকা যে হটলাইন নাম্বার চালুর উদ্বোধন, সেই উদ্বোধন অনুষ্ঠানের সবশেষ খবর। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শাহাদ নিশাদ। ছাত্র জনতার আন্দোলনে গুলি করে হত্যার পর লাশ পোড়ানোর মামলায় অভিযুক্ত এসআই আব্দুল মালিক ও কনস্টেবল মুকুল চৌকিদারকে আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, কখন তাদের আসলে আদালতে হাজির করা হয়েছে এবং পরবর্তী কার্যক্রম কি হতে পারে, কি তথ্য রয়েছে? আপনি যেমনটি জানেন যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছিল সেখানের মধ্যে হচ্ছে যে স্থানগুলোতে আসলে নিকৃষ্টতম ঘটনাগুলো ঘটেছিল সেটির মধ্যে হচ্ছে সাভারের আশুলিয়াতে হচ্ছে আপনার ছাত্রদেরকে হচ্ছে মেরে তাদের লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হচ্ছে ওই যে এলাকার যে সাবেক সংসদ সদস্য অর্থাৎ সাইফুল ইসলাম এবং 4 সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল, এবং সেই সাথে তাদেরকে হচ্ছে আনার কথাও বলা হয়েছিল। এবং তারপরের দিনই হচ্ছে এসআই আব্দুল মালিককে হচ্ছে আপনার কিশোরগঞ্জ এবং হচ্ছে মুকুলকে হচ্ছে নবাবগঞ্জ থেকে গ্রেফতার করা হয়, এবং পরবর্তী দিনই হচ্ছে অর্থাৎ 26 ডিসেম্বর কনস্টেবল মুকুলকে হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং কারাগারে পাঠানোর নির্দেশও দেওয়া হয়। এবং সেখানে হচ্ছে শুনানি হয়। শুনানির পরবর্তী যেটি বলা হয় যে মুকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ, এবং আজকের দিন অর্থাৎ 26 জানুয়ারি তাকে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল। আজকে নতুন যে আসামি তিনি হচ্ছেন এসআই মালিক, তাকে হচ্ছে এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। তাকে আজকে
হাজির করা হয়েছে এবং তাকে এরপর তাদের দুজনকে নিয়ে আসলে শুনানি হবে। শুনানির পর হচ্ছে আদালত আসলে কি বিষয় বা প্রসিকিউটর হচ্ছে তারা যে সাভারে যে লাশপুরের যে ঘটনাগুলো ঘটে বা নতুন কোনো খবর বা নতুন কোনো তদন্ত হচ্ছে বের হলে সেটি হচ্ছে বিচারপতি গোলাম মর্তুজার কাছে পেশ করবেন এবং এরপর আদালত যা সিদ্ধান্ত দিবেন সেটি হচ্ছে গ্রহণযোগ্য হবে। তো আপাতত হচ্ছে তাদেরকে হাজির করা হয়েছে, একটু পরেই হচ্ছে শুনানি শুরু হবে। শুনানির পরবর্তীতে আমরা আপনাকে জানাতে পারবো যে আদালত আসলে কি সিদ্ধান্ত দেয়। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। ইশিকা। সাবরিনা মজুমদার যুক্ত ছিলেন আমার সাথে। চট্টগ্রামে দিন দিন বেড়েই চলেছে যানজট, একই চিত্র সাতক্ষীরায়। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম এবং শরীফুল্লাহ কায়সার সুমন। প্রথমে চলে যাচ্ছে চট্টগ্রামে। নাজিম, এ নিয়ে আসলে কি ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণকে? যানজট নিরসনে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন? যানজট সেটি আসলে যানজট দূরীভ হচ্ছে, কারণ চট্টগ্রামে গত 10 বছর ধরে কিন্তু যানজটের যে ভোগান্তি সেটি ধীরে ধীরে বাড়ছে। কারণ প্রতিদিনই যানজট লেগে থাকে। সেটি এক এক সময় যানজট আসলে ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর্যন্ত সড়কের মধ্যে বসে থাকতে হয়। কারণ বিশেষ করে সকাল 8:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত কিন্তু নগরে যানজট দীর্ঘ হয়। পাশাপাশি বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা থেকে 8:30 পর্যন্ত যে যানজট সেটি লেগেই থাকে। কারণ সকালে অফিস যখন চালু হয়, পাশাপাশি স্কুল কলেজ খোলা থাকার কারণে কিন্তু সবচেয়ে বেশি যানজটের সৃষ্টি হয়। আমরা যেখানে রয়েছে নগরীর গুরুত্বপূর্ণ এলাকা কোতোয়ালির মোড় এলাকা, এই কোতোয়ালি, নিউ মার্কেট, বদরাট, মুরাদপুর, জিসি, টাইগার পাস, দেওয়ানহাট, আগ্রাবাদ, হালিশহর, এইসব এলাকায় কিন্তু যানজটের যে ভোগান্তি সেটি আসলে বলে শেষ করা যাবে না। কারণ সাধারণ যারা মানুষ এবং যারা অফিসগামী যাত্রী সাধারণ রয়েছে তারা যদি বলছেন অনেক সময় যানজটের কারণে কিন্তু অফিসের কর্মঘণ্টা বা সময় কিন্তু গাড়িতে চলে যায়। সেই জন্য কিন্তু যারা সাধারণ মানুষ আছেন তারা কিন্তু দুষছেন সড়কে অব্যবস্থাপনার কারণে। কারণ সড়কে বিশৃঙ্খলার কারণে কিন্তু ধীরে ধীরে যে যানজটের সারে সেটা কিন্তু দীর্ঘ হচ্ছে। বিশেষ করে যত্র গাড়ি পার্কিং করা, অবৈধ ফিটনেসবিহীন গাড়ি চলাচল করা এবং অবৈধ ব্যাটারি চালিত রিক্সার কারণে কিন্তু যে যানজট সেটি ধীরে ধীরে দীর্ঘ হচ্ছে। আমরা কিছুক্ষণ 1.5 ঘন্টা আগে নগরীর কোতোয়ালি মোড় এলাকায় এসেছিলাম। সেখানে যদি দেখেছি এখনো যে যানজট শুরু হয়েছে সেটি এখনো লেগে আছে। কারণ এখানকার কিছু গণপরিবহন রাস্তার পাশে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করার কারণে, পাশাপাশি রাস্তার দুপাশে কিন্তু অবৈধভাবে কিছু ভাসমান দোকান বসার কারণে কিন্তু যানজটের বেশি হওয়ার কারণ বলে মনে করছে সচেতন মহল। পাশাপাশি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে তারা যানজট নিরসনে কাজ করছে, তবে কিছু কিছু সড়কে উন্নয়নের কাজ করার কারণে কিন্তু যানজটের একটু বেশি বলে মনে করছেন তারা। পাশাপাশি অন্যান্য যেসব সেবা সংস্থাগুলো রয়েছে, সিটি কর্পোরেশন, ওয়াসা, তারাও মাঝে মধ্যে রাস্তায় খোঁড়াখুড়ির কারণে কিন্তু যানজটের অন্যতম কারণ বলে মনে করছেন নগরবাসী। তবে যারা সচেতন মহল বা নগর বিশেষজ্ঞ যেটি রয়েছেন তারা যেমনটি বলছেন, আসলে কোনো সড়কে যানজটের শৃঙ্খলা ফেরাতে হলে একটি মাস্টার প্ল্যানের মতোই কিন্তু কাজ করতে হবে। কারণ নয়তো এই সড়কে যানজট কিন্তু কখনোই কমে আসবে না। বিশেষ করে গণপরিবহন যেসব রয়েছে, ফিটনেসবিহীন যেসব গাড়ি রয়েছে সেগুলোর বন্ধে তৎপর হওয়ার পাশাপাশি অবৈধ যেসব যানবাহন সড়কে চলাচল করে সেগুলোর বিরুদ্ধেও কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর অবৈধ যেসব ব্যাটারি চালিত রিক্সা রয়েছে সেগুলো কিন্তু সড়ক মহাসড়কে কিন্তু বীর দর্পে চলাচল করছে, সেগুলোর কারণে কিন্তু যানজটের অন্যতম কারণ। যানজটের পাশাপাশি এইসব অবৈধ যানবাহনের কারণে কিন্তু সড়কে প্রতি মুহূর্তে কিন্তু দুর্ঘটনা কবলিত হচ্ছে, দুর্ঘটনা পড়ছে সাধারণ মানুষ। আর সন্ধ্যার পরে যে যানজট সেটি কিন্তু অফিস যখন ছুটি হয় এবং স্কুল কলেজ ছুটি হওয়ার পর্বে যখন সড়কে মানুষের চাপ বাড়ে তখনই কিন্তু যানজট লেগেই থাকে। এতে করে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি আসলে বলে বোঝানো যাবে না। কারণ স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে অফিসগামী মানুষের যে যানজটের সারি সেটি কিন্তু চোখে পড়ার মতো। নগরের পাশাপাশি কিন্তু আশপাশের সবগুলো জেলা উপজেলাতেও কিন্তু আমরা খোঁজ নিয়েছি, সেখানেও কিন্তু যানজটের যে সারি সেটি ধীরে ধীরে বাড়ছে। আমরা ট্রাফিক বিভাগের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যানজট নিরসনে তাদের যে উদ্যোগ সেটি তারা দ্রুত ব্যবস্থা নেবেন। তবে ট্রাফিক সিগন্যালের যে সিস্টেমের যে পরিবর্তন আনার কথা ছিল গত বেশ কয়েক বছর আগে, কিন্তু ট্রাফিক সিস্টেমের যে ডিজিটাল করার কথা ছিল সেটি কিন্তু এখন ডিজিটাল হয়নি। এখনো আগের যে অ্যানালগ এর মতো করে ট্রাফিক যে সিগন্যাল সেটি তারা ট্রাফিক সদস্যরা কিন্তু নিয়ন্ত্রণ করছেন, সেটিও কিন্তু যানজটের অন্যতম কারণ বলে মনে করছেন। কিন্তু এখানকার যারা সচেতন মানুষ তারা সেটি বলছেন। যানজটের আসলে দীর্ঘ যানজটের কিন্তু নিয়ন্ত্রণ করতে হলে যতগুলো সেবা সংস্থা রয়েছে যারা কিন্তু যানজট নিয়ে কাজ করে তারা যদি সমন্বিত কাজ করে তাহলে যানজটের যে ভোগান্তি সেটি কিছুটা হলেও
কমে আসবে। এখন আমরা চলে যাবো আমাদের সহকর্মী সুমনের কাছে, তিনি জানাবেন যানজটের বিষয়ে বিস্তারিত। সুমন। নাজিম, সাতক্ষীরার যে চিত্র সেটি হচ্ছে দেশের দক্ষিণ পূর্ব চট্টগ্রামের মতো একই অবস্থা। দক্ষিণ পশ্চিম দেশের যে একেবারে শেষ প্রান্তের জেলা দক্ষিণ পশ্চিম, সেই সাতক্ষীরা জেলার চিত্রটি একই। বিশেষ করে থ্রি হুইলার, নসিমন, করিমন বা অন্যান্য যে থ্রি হুইলারগুলো রয়েছে, সেই থ্রি হুইলারগুলো বেড়ে যাওয়ার কারণেই পুরো চিত্রটি আসলে পাল্টে গিয়েছে। এবং অফিস আদালতের সময়গুলোতে, বিশেষ করে স্কুল এবং অফিসে যে সময়সূচিগুলো থাকে, সেই সময়গুলোতে এই যানজটগুলো তীব্র হচ্ছে। এবং বলে রাখা দরকার যে এই যে সড়কটি হচ্ছে সাতক্ষীরা থেকে একেবারে সুন্দরবন অবধি। এর মধ্যে রয়েছে কলারোয়া, সাতক্ষীরা সদর, দেভাটা, কালীগঞ্জ, শ্যামনগর। বাংলাদেশের এইরকম একটি দীর্ঘ একটি সীমান্ত জেলা, এবং একই সাথে একই পরপর এত 5টি উপজেলা এরকম দেখা খুব কম মেলে। এই দীর্ঘ পথ জুড়ে একটি রাস্তা, যার ফলে এই যানজটটি আসলে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এই রাস্তাটি সংস্কার করবারও কথা ছিল এবং বড় হওয়ার কথা ছিল, সেটি বড় না হওয়ার কারণে কিন্তু এই চিত্রটি আরো স্পষ্ট হচ্ছে। আর একই সাথে বলে রাখা দরকার যে জনসচেতনতার যে ঘাটতি, সেটির সাথে সাথে একই সাথে যে ট্রাফিক বিভাগের যে তৎপরতা, দৃশ্যমান তৎপরতা আরো স্পষ্ট হওয়া দরকার ছিল, সেটি আসলে না হওয়াটাও একটা কারণ বলে এখানকার নাগরিকরা অভিমত ব্যক্ত করছে। তো যে কারণেই এখানকার মানুষদের, স্থানীয় মানুষদের এবং স্থানীয় নাগরিকদের যে দাবি এবং কথা, সেটি হচ্ছে যে রাস্তায় এবং সর্বত্র যান চলাচলে একটি শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনিক উদ্যোগ অত্যন্ত জরুরি। এই ছিল সাতক্ষীরার যে যানজটের চিত্র, তার সর্বশেষ। দর্শক, আমরা এখন আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি স্টুডিওতে জ্যোতির কাছে। আমাদের সাথে একেএম নাজিম চট্টগ্রাম থেকে এবং শরীফুল্লাহ কায়সার সুমন যুক্ত ছিলেন সাতক্ষীরা থেকে। এই মুহূর্তে RFED টকে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। whether it is really practicable, whether it is really implementable or not. তো আমরা সেই দৃষ্টিকোণ থেকে আমরা রিভিউ করে দেখেছি, আমরা এই যে সারমর্মগুলো রিভিউ করে দেখেছি। দেখেন, আমাদের নির্বাচন কমিশনের ম্যান্ডেটটা কি, কনস্টিটিউশনাল ম্যান্ডেটটা কি। নাম্বার 1 হচ্ছে যে আমরা প্রেসিডেন্সিয়াল ইলেকশনটা করি। 2 নম্বর ম্যান্ডেট হচ্ছে যে আমরা পার্লামেন্টারি ইলেকশনটা করি। 3 নম্বর ম্যান্ডেট হচ্ছে আমরা ভোটার রেজিস্ট্রেশনটা, ভোটার লিস্টটা আমরা করি। 4 নম্বর হচ্ছে যে ডিলিমিটেশন এক্সারসাইজটা আমরা করি। অথবা অন্য কোনো আইনের দ্বারা যদি কোনো দায়িত্ব আসে, যেমন লোকাল গভর্নমেন্টের ইলেকশন, এটা কিন্তু কনস্টিটিউশন আমাদেরকে দেওয়া নেই। ওটা লোকাল গভর্নমেন্ট ইলেকশন, লোকাল গভর্নমেন্টের আইনে বলা আছে, তারা আমাদেরকে রিকোয়েস্ট করে, তারপর আমরা ইলেকশনটা করি এই লোকাল গভর্নমেন্ট। কিন্তু আমাদের কনস্টিটিউশনে বলা নেই যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমাদেরই করতে হবে। কারণ আমাদের 4টা বড় ম্যান্ডেট অ্যাকচুয়ালি। তাহলে ওই 4টা বড় ম্যান্ডেটের মধ্যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন এবং পার্লামেন্টারি ইলেকশন, এই 2টা বাদ দিয়া ডিলিমিটেশন অ্যান্ড দি ভোটার রেজিস্ট্রেশন, এই 2টার মধ্যেই সুপারিশ দিয়েছে ওনারা আমাদের কাছ থেকে আস্তে আস্তে সরিয়ে নেওয়ার জন্য। এখন ডিলিমিটেশন বাদ দিলে যেটা হবে, আমাদের কাছ থেকে নিয়ে গেলে যেটা হবে, অথবা যদি এমন কোনো শর্ত দেওয়া হয় যাতে আমরা ফিক্স করতে না পারি, যারা অভিযোগগুলো দিয়েছে তাদের এই আবেদনগুলো যাতে বিবেচনার সময় যদি বাধা সৃষ্টি হয় আবার নতুন করে, তাহলে কিন্তু বিশাল একটা সমস্যা দেখা দিবে। ডিলিমিটেশনটা ওনারা সাজেস্ট করেছেন যে, আমি জানি না ওনারা বিস্তারিত জানি না, ওনারা একটা নাকি একটা আইন করবেন বলেছেন, ওখানে একটা আইন একটা করবেন। তারপরে ফাইনালি ওনারা বলছেন যে এটা একটা স্বাধীন কর্তৃপক্ষ। ইলেকশন কমিশন ইটসেলফ ইজ স্বাধীন, আমরাই তো স্বাধীন। আমাদের চাইতে স্বাধীনতার মধ্যে আরেকটা স্বাধীন দিলে তার আরেকটা মুশকিল। ডিলিমিটেশন আমার কনস্টিটিউশনাল ম্যান্ডেট, এটার উপর আমার নিয়ন্ত্রণ থাকতে হবে। এখন আমি যদি বলি যে এই ডিলিমিটেশনটা করে দেন, স্বাধীন একটা প্রতিষ্ঠানকে যদি বলি, উনি ওনার মতো টাইমলি দেবেন, ইলেকশনের ডেটই পার হয়ে যাবে ডিলিমিটেশন করতে করতে করতে। বিকজ উনি তো আমার নিয়ন্ত্রণে থাকবেন না, উনি তো স্বাধীন, ওই কর্তৃপক্ষ স্বাধীন। সুতরাং টাইমলি কমপ্লিট করা এবং প্রপারলি কমপ্লিট করা, যেটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট, এটা অন্য কোনো কর্তৃপক্ষকে দেওয়াটা আমরা যুক্তিযুক্ত মনে করি না। যে ভোটার এনআইডি কার্ড, ভোটার রেজিস্ট্রেশন যেটা,
তো ওনারা বলছেন যে এটা পরবর্তী পর্যায়ে একটা আলাদা ওই আবার স্বাধীন একটা অধিদপ্তর একটার কাছে হ্যান্ড ওভার করার কথা ওনারা সাজেস্ট করছেন। তো আমি ভোটার লিস্ট করব, ভোটার তৈরি করব, আর অন্য এক কর্তৃপক্ষ এটা দায়িত্বে থাকবে, তাহলে আমাকে নিয়ন্ত্রণ থাকবে? এখন আমি দেখেন এই যে মার্চ মাসে শুরু করার কথা, আমরা জানুয়ারি 20 তারিখে শুরু করে দিয়েছি, 66,000 লোককে মোবিলাইজ করেছি এবং আমরা বলেছি যে এর মধ্যে তো এই 3 তারিখের মধ্যে তোমরা বাড়ি বাড়ি যে কাজটা শেষ করতে হবে। আমরা বাই এপ্রিল মে মোটামুটি কাজটা শেষ করার চেষ্টা করছি। ইউএনডিবিকে বলে তাদের থেকে লজিস্টিক সাপোর্ট নিচ্ছি। আমি আরেকটা কর্তৃপক্ষকে দিলে তা আমাকে নিয়ন্ত্রণ থাকবে তার উপরে? ইটস ইম্পসিবল। আমার কনস্টিটিউশন এই যে আমার যে ভোটার রেজিস্ট্রেশন অন্যের কাছে দিয়ে দেওয়া অথবা যে ডিলিমিটেশন অন্যের কাছে দেওয়া, এটা আমার নির্বাচন কমিশনের যে ম্যান্ডেট, কনস্টিটিউশনাল ম্যান্ডেট সম্পূর্ণ বিরুদ্ধে, স্পিরিটের বিরুদ্ধে। সুতরাং আমরা এটার আমাদের জন্য এটা এ ধরনের সুপারিশ গ্রহণযোগ্য না। এটা পরবর্তীতে তারা যদি সিদ্ধান্ত নেয়, পলিটিক্যালি নেয়, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট যদি করতে চায়, সেটা ভিন্ন প্রসঙ্গ। আরএফ ইডি টকে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। আমরা সরাসরি সেখানেই ছিলাম। সারের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নেত্রকোনা জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করছে বাংলাদেশ হাওর বাঁচাও সংগঠন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, সারের মূল্য বৃদ্ধির কি কারণ, আসলে কি বলছেন তারা? জি, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলা শহরের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে, সেই শহীদ মিনার প্রাঙ্গণে আজকে কিন্তু 11টা থেকে এখানে হাওর বাঁচাও আন্দোলনের উদ্যোগে এখানে একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। এই মানববন্ধনটির যে মূল কারণ হচ্ছে যে এই যে হাওরাঞ্চল, এই হাওরাঞ্চলে কিন্তু পুরোদমে এখন বুরু আবাদ চলছে। তো কৃষকদের যে সার, তারা এই বুরু ধান আবাদ করতে গিয়ে যেসব সার তারা ব্যবহার করেন, সেই সব সারের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকে কিন্তু হাওর বাঁচাও আন্দোলন সংগঠনের পক্ষ থেকে এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। তো আমি তাদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, এই মানববন্ধন আয়োজন যারা করেছেন তাদের সঙ্গে কথা বলেছি, স্থানীয় কিছু কৃষকদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে যেমনটি জানিয়েছে যে এই জেলায় আসলে এখন কিন্তু কৃষকদের জন্য সার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এই বুরু ফসলের মাধ্যমে তারা সারা বছরের ফসল কিন্তু তারা ঘরে তুলে থাকে। তো এই সময়টাতে কিছু ডিলার, অসাধু সার ব্যবসায়ী, তারা একটি সিন্ডিকেট করে তারা কিন্তু সারের মূল্য বৃদ্ধি করে তারা চড়া দামে সার বিক্রি করছে। আমি একটু আপনাদেরকে দেখাতে চাই যে এখানে মানববন্ধনে কিন্তু এই জেলা শহরের হাওর বাঁচাও আন্দোলন জেলা শাখার যারা নেতৃবৃন্দ আছেন তারা আছেন, এখানে স্থানীয় কৃষকরা এই মানববন্ধনে অংশ নিয়েছেন। আমি আপনাদের এই মুহূর্তে আমি এখানে যারা আয়োজক আছেন তাদের সাথে কথা বলবো, এখানে যারা স্থানীয় কৃষক আছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। আমি এই মুহূর্তে একটু জানতে চাই, এখানে একজন কৃষক অংশগ্রহণ করেছেন। আচ্ছা, আপনাদের এই যে বুরু ধান আবাদ করতে গিয়ে সার নিয়ে কি কি সমস্যা হচ্ছে একটু বলবেন? সরকারি নির্ধারিত যে মূল্যে যে ইউরিয়া 1350 টাকা, এটা আমরা পাচ্ছি না, এটা 1500 টাকা কিনতে হচ্ছে। যেমন ডিআইপি সার যেটা 1050 টাকা সরকারি মূল্যে, এটা 1480 টাকা এবং 1400-1500 টাকা হতে কিনতে হচ্ছে। যেমন টিএসপি সার 1350 টাকা, এটা 1400 টাকা কিনতে হচ্ছে। যেমন এমওপি সার, আপনার লাল সার যেটা কয়, এই সারটা আপনার বাজার মূল্য হচ্ছে 1000 টাকা, এটা 1200 টাকা 1300 টাকা কিনতে হচ্ছে। যে ব্যবসায়ীরা, অসাধু ব্যবসায়ীরা তাদের নির্দিষ্ট গুডাউন তৈরি করে স্টক করে রাখিয়া তারপরে ওনারা বলে সার নাই, সার বাজারে কাইছে, এই বেশি দামে বিক্রি করার জন্য তাদের দোকানে কম রায় আর গুডাউনে আলাদা করে স্টক করে রায়। আপনারা শুনছিলেন যে এখানে উনি একজন কৃষক বলছিলেন যে আসলে এই সার কিন্তু অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। আমরা একটু এই যে হাওর বাঁচাও আন্দোলনের নেত্রকোনা জেলা শাখার একজন নেতা এবং কেন্দ্রীয় কমিটিতে তিনি আছেন, একটু কথা আছে, একটু বলবেন আপনাদের আজকের এই কর্মসূচির মূল উদ্দেশ্য? যে আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্য হলো, আপনারা জানেন নেত্রকোনা সহ বিভিন্ন জেলায় এই যে সারের যে একটা মূল্য বৃদ্ধি হয়েছে এবং তারা কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। যে আপনার এই যে এমওপি সার যেটার রেট হইল 1000 টাকা, সেটা 1200-1300 টাকা বিক্রি হচ্ছে। ডিএপি সার যেটার মূল্য 1050 টাকা, সেটা 1600-1700 টাকা বিক্রি হচ্ছে। এবং টিএসপি এবং ইউরিয়া সার 2000-2200 টাকা দরে বিক্রি হচ্ছে। এই যে একটা
কৃত্রিম সংকট দেখা দিয়েছে। এতে বর্গা চাষি এবং জেলার যে চাষি যারা কৃষক ভাইয়েরা আছেন তারা বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং এটার এই যে একটা বিপর্যস্ত দেখা দিয়েছে যে অসাধু যে ডিলার বা ব্যবসায়ীরা আছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য বর্তমান সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি। আমরা একটু এখানকার একজন সাংবাদিকদের সংগঠনের নেতা যে জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব মুখলেসুর রহমান, একটু আপনার কাছে জানবো যে এই যে সার নিয়ে যে কৃষকদের হতাশা এই ব্যাপারে আপনি কি বলবেন? আপনি জানেন নেত্রকোনা হচ্ছে খাদ্য উদ্ভিজ্জ জেলা। এই জেলার বুড়ো সহ অন্যান্য ফসলাদি যাতে যথাযথ উৎপন্ন হয় সেই জন্য সার, কীটনাশক, বীজ সহ অন্যান্য দ্রব্যাদি সহজলভ্য করা উচিত। কিন্তু অতীব দুঃখের বিষয়, এক শ্রেণী অসাধু সার ব্যবসায়ী রয়েছেন, সার ডিলার রয়েছেন, তারা কৃত্রিম সংকট তৈরি করে সারের মূল্য বৃদ্ধি করে ফেলেন এবং চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে এক জেলার সার অন্য জেলায় পাঠিয়ে পাচার করে দেন। এই সমস্ত বিষয়গুলো যাতে জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যাতে যথাযথভাবে মনিটরিং করে এবং এই জেলার কৃষকরা যাতে তাদের সার, কীটনাশক, বীজ সহ অন্যান্য দ্রব্যাদি যাতে সহজে পায় সেই ব্যবস্থা করার জন্য আমরা বর্তমান সরকারের সুদৃষ্টি কামনা করছি এবং হস্তক্ষেপ কামনা করছি। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে এখানে আজকের যে মানববন্ধন হচ্ছে সেই মানববন্ধনকারীরা যেসব বিষয়ে তারা তুলে ধরছেন। এই হাওড়া অঞ্চলে এবছর আমরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে নেত্রকোনা জেলায় কিন্তু এবছর 1,35,000 হেক্টর জমিতে বুরু ধানের আবাদ করা হচ্ছে এবং শুধু হাওড়া অঞ্চলে আবাদ করা হচ্ছে 41,000 হেক্টর জমিতে। তো এই অবস্থায় এই যে সারের মূল্য বৃদ্ধি, অসাধু ব্যবসায়ীদের যে সিন্ডিকেট, সেই সব সিন্ডিকেট ভেঙে দিয়ে স্থানীয় জেলা প্রশাসন তারা কৃষকদের যাতে সারের মূল্যটা যাতে সরকারি যে নির্ধারিত মূল্য সেই মূল্যে যাতে কৃষকরা সার পায় সেই দাবি নিয়েই কিন্তু তাদের আজকের এই মানববন্ধন। তো এই ছিল আমার কাছে নেত্রকোনার মানববন্ধন থেকে সর্বশেষ তথ্য। আমাদের সহকর্মী জিয়াউর রহমান যুক্ত ছিলেন নেত্রকোনা থেকে। শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরাজীর্ণ ভবনের ঝুঁকিপূর্ণ পরিবেশে চলছে চিকিৎসা সেবা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। আকাশ, এ নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে সেবা প্রার্থীদের, সমস্যা সমাধানের ব্যাপারে কি বলছে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ? জ্যোতি, শরীয়তপুরে জাজিরা উপজেলার 12টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় 2 লক্ষ লোক চিকিৎসা সেবা নিতে আসে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই ভবনটি কিন্তু দীর্ঘদিন যাবৎ জরাজীর্ণ থাকার কারণে চিকিৎসা নিতে এসে বিভিন্ন সমস্যায় পড়ছে রোগী এবং রোগীর স্বজনরা। আমরা এখন অবস্থান করছি হাসপাতালটি মহিলা ওয়ার্ডে। এই ওয়ার্ডের চিত্র যদি আপনাদের একটু দেখাই, উপরের যে ভবনটি রয়েছে সেখানে ভীমগুলো কিন্তু ফাটল অবস্থায় রয়েছে এবং যেই রডগুলো মরিচিকা ধরে রয়েছে এবং এমন একটি অবস্থায় চিকিৎসা সেবা দিতেও কিন্তু অবস্থার অবনতি ঘটছে চিকিৎসকদের এবং এখানকার যারা রোগী এবং রোগীর স্বজনদেরকে মাধ্যমে আমরা জানতে পেরেছি এখানে প্রতিনিয়তই পলেস্তারা ধসে পড়ে তাদের চোখে মুখে পড়ছে এবং বিশেষভাবে তারা অসুস্থ হয়ে যাচ্ছে। এবং এই হাসপাতালে কিছুদিন আগে একজন মহিলা যার মাথার উপরে পলেস্তারা ধসে একটি ফ্যান পরে কিন্তু তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় কিন্তু তাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়। এখন এই হাসপাতালে এই অবস্থায় কিন্তু চিকিৎসকরা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। আমরা একজন চিকিৎসকের সাথে একটু কথা বলার চেষ্টা করব, আসলে কতদিন যাবত এই সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন এবং আপনাদের এই সমস্যা নিরসনের জন্য উদ্যতর কর্মকর্তা কি বলছেন? আমরা যখন থেকে জয়েন করছি, আমি বিএলএর বিসিএস ডক্টর মোহাম্মদ শাকিল বিন সিরাজ, আমরা যখন থেকে জয়েন করছি ফেব্রুয়ারি থেকে, তখন থেকে এই অবস্থা। তো এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি যে আমাদের বিল্ডিং এটা তো যে কোনো সময় ক্ষতি। তো আমাদের যে সিভিল সার্জন স্যার সেও এটা জেনেছে এবং সে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এটা তো আসলে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাজ, উনারা এটা কয়েকবার জানাইছে এবং উনিও জানাইছে যে বিল্ডিং এর নিচে অবস্থাটা বেশি খারাপ, আপাতত সেখানে রোগী না দিতে। এবং বারবার আমরা চিঠি দিয়ে হোক যেভাবে হোক আমরা যেটা বারবার বলছি এখানে কি করা যায়, তারা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এটা উনাদের আন্ডারে বিল্ডিংটা কাজ করা যাতে এটা পুনর্নির্মাণ করা হয়। এটা কোনোভাবেই মেরামত করে আর ঠিক করার অবস্থায় নেই। এটাতে শুধুমাত্র যে রোগীরা ঝুঁকিতে আছে তা না, আমরাও তো রাউন্ড দিচ্ছি, রোগী দেখতেছি, যে কোনো সময় আমাদের উপর এটা
ভেঙে পড়তে পারে, আমরাও কিন্তু ঝুঁকিতে আছি। তো এই জন্য আমরা ওটা জানাইছি, বাকি এখন অধিদপ্তর যদি আমাদের এইটা পুনর্নির্মাণ করে দেয়, রোগীদেরও সুফল পাবে, আমরাও একটু শান্তিতে থাকতে পারবো। জি, যেমনটি বলছিলেন এখানকার চিকিৎসক বারবার চিঠি দিয়েও কিন্তু তারা পরিত্রাণ পাচ্ছে না। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি এখানে 30 জন নার্স এখানে কর্মরত রয়েছেন, তাদের যে ভবনটি সেটি কিন্তু প্রতিনিয়তই ধসে পড়ছেন। তারাও কিন্তু এই হাসপাতালে যারা রোগীর সেবা নিতে আসছেন তাদের সাথে তাল মিলিয়ে একটি কথাই বলছেন যে নতুন ভাবে একটি ভবন করে দেওয়ার জন্য, অথবা এই ভবনটি পুনরায় ঠিক করে দেওয়ার জন্য। এই ছিল শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সর্বশেষ। আমাদের সহকর্মী সাইফুল ইসলাম আকাশ যুক্ত ছিলেন শরীয়তপুর থেকে। মুন্সিগঞ্জে অভ্যন্তরীণ সড়কগুলো সরু থাকায় নেই কোনো আন্তঃজেলা বাস সার্ভিস, ভোগান্তিতে জনসাধারণ। দর্শক, বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন। ভোগান্তি নিরসনের ব্যাপারে কি বলছে সংশ্লিষ্ট প্রশাসন, জানাবেন এই বিষয়ে। জ্যোতি, আপনি যেমনটি বলছিলেন, আসলে মুন্সিগঞ্জে কিন্তু অভ্যন্তরীণ সড়কগুলি কিন্তু সরু হওয়ার কারণে কিন্তু এখানে আন্তঃজেলার যে বাস সার্ভিস কিন্তু নেই। জেলা শহর থেকে অন্যান্য যে 6টি উপজেলা আছে সেই উপজেলায় কিন্তু যে যাত্রীরা আছেন তারা কিন্তু শুধু আপনার ব্যাটারি চালিত অটোরিকশার উপরেই তাদের চলতে হয়। এখানে কিন্তু যে ব্যাটারি চালিত অটোরিকশাগুলি আছে সেখানে তারা বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে এবং তাদের প্রশিক্ষণ নেই এবং লাইসেন্সও নেই। তো এখানে কিন্তু যারা ট্রাফিকের দায়িত্বে কাজ করেন টিআই, তার সাথে আমি কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে মুন্সিগঞ্জে প্রায় শহরের 10,000-এর মতো অবৈধ অটোরিকশা চলাচল করে, আর এই কারণেই কিন্তু তারা এখানে আর বেপরোয়াভাবে গাড়ি চালায় এবং যত্রতত্র গাড়ি পার্কিং কারণে কিন্তু এখানে যানজটের মতো সৃষ্টি হয়। তাদেরও আসলে এখানে এই ট্রাফিক নিয়ন্ত্রণ করতে অনেক ব্যাক পেতে হয়। তো আমি একজন যাত্রী, তার সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন যে এই শহর জুড়ে অটোরিকশার দাপট কেমন এবং এতে করে কি ভোগান্তি হয় আপনাদের? আসলে আমরা মুন্সিগঞ্জ শহরে বসবাস করি, যে দেখেন কি পরিমাণ অটোরিক্সা এখানে, আমরা সাধারণ জীবনযাপন করতে পারছি না। যেখানে সেখানে অটোরিক্সা পার্কিং করে, আমরা নির্দিষ্ট সময় গন্তব্যে যেতে পারি না, বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যেতে পারি না। এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, অবশ্যই এই অটোরিক্সার ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হোক। আসলে এগুলি কি করলে আসলে এই সমাধান হবে বলে মনে করেন? এটা আসলে আমাদের পর্যাপ্ত পরিমাণ সার্ভিস নাই। আমরা নারায়ণগঞ্জে যাব, কোনো ভালো বাস সার্ভিস নাই। আমরা মুন্সিগঞ্জবাসী অবহেলিত, আমরা চাই এটার যথার্থ ব্যবস্থা নেওয়া হোক এবং আমরা সাধারণ জনগণ শান্তিতে মুন্সিগঞ্জ শহরে বসবাস করি। অটোরিক্সার জন্য যত ঝামেলা, অটোরিক্সা অনেক 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 বেড়ে গেছে। 5 মিনিটের রাস্তা এখানে 20-30 মিনিট, আধা ঘন্টা লেগে যাচ্ছে। তো এটাই আমার বলা, এটা অতি শীঘ্রই। ধন্যবাদ আপনাকে। যদি আপনি যেমনটি শুনছিলেন, আসলে এখানে কিন্তু বাস সার্ভিস না থাকার কারণে কিন্তু মুন্সিগঞ্জে কিন্তু প্রায় জেলা সদরে প্রায় প্রতিদিন কিন্তু 50,000 মানুষের এই জেলা সদরের বিভিন্ন অফিস আদালতে আসেন। তারা কিন্তু আপনার এই অটো রিক্সা করে আসতে হয় এবং সিএনজিতে করে তাদের রিজার্ভ করে আসতে হয়। এতে করে যাত্রীদের কিন্তু অনেক টাকা খরচ করতে হয় বলে আমাদের এখানে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এই আন্তঃজেলার বাস সার্ভিস থেকে মুন্সিগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকা থেকে সর্বশেষ খবর। জ্যোতি, আমাদের সহকর্মী সুমিত সরকার সুমন যুক্ত ছিলেন মুন্সিগঞ্জ থেকে। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর তত্ত্বাবধানে পরিচালিত শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রে 365 শিক্ষক ও সুপারভাইজারের 1 বছরের বেতন বকেয়া। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সহকর্মী ইলিয়াস আহমেদ যুক্ত হচ্ছেন। ইলিয়াস, বকেয়া বেতন পরিশোধের বিষয়ে কি বলছে জেলা প্রশাসন?
2022 সালে ঝরে পড়া শিক্ষার্থীদের আলোর মুখ দেখাতে কিন্তু আমরা লক্ষ্য করেছি সারা বাংলাদেশেই একটি প্রজেক্ট চালু করা হয়, সেটি হচ্ছে শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র। সেই লক্ষ্যে কিন্তু ময়মনসিংহের সিটি কর্পোরেশন সহ 13টি উপজেলায় 590টি স্কুল চালু করা হয়। সেখানে কিন্তু 590 জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়, পাশাপাশি তাদেরকে তদারকির জন্য 45 জন সুপারভাইজারও কিন্তু নিয়োগ দেওয়া হয়। আমরা এখানকার যে যারা শিক্ষক রয়েছেন তাদের অভিযোগ হচ্ছে 2022-23 সালে তারা নিয়মিত বেতন এবং বাসা ভাড়া পেলেও কিন্তু 2024 সালে কিন্তু তারা জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু তারা তাদের বেতন এবং বাসা ভাড়া তারা কিন্তু কোনোটি পাননি, এবং যার কারণে কিন্তু তারা অনেকটাই মানবেতর জীবনযাপন করছেন। এবং তারা বলছেন যে তাদের পারিশ্রমিকের যে পারিশ্রমিক ছিল সেটি কিন্তু তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে করার চেষ্টা করেছেন, এবং ঝরে পড়া শিক্ষার্থীদের কিন্তু কিছুটা শিক্ষিত করার পাশাপাশি এবং সাক্ষরতা বৃদ্ধির পাশাপাশি তাদের যে স্বাস্থ্য বিষয়ক যে বিভিন্ন বিষয় ছিল সেইগুলো কিন্তু তারা নিয়মিত করেছেন। এবং তারপরেও কিন্তু তারা আমরা দেখেছি যে এখানকার সিটি কর্পোরেশন কার্যালয়ের সঙ্গেই কিন্তু শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রটি অবস্থিত, অর্থাৎ জেলা কার্যালয়টি অবস্থিত। সেখানে কিন্তু প্রতিদিন শিক্ষকরা তারা কিন্তু আসছেন এবং তাদের যে বেতন ভাতা দিয়ে এবং বাসা ভাড়া বকেয়া পড়েছে সেই নিয়ে কিন্তু তারা কথা বলছেন। আমরা যদি একটু একজন শিক্ষকের সঙ্গে যুক্ত হতে চাই, জানতে চাই আসলে কেন আপনাদেরকে বেতন এবং বাসা ভাড়া দেওয়া হচ্ছে। জি, আমি হচ্ছে শিশু প্রতিভা প্রতিষ্ঠানের একজন শিক্ষিকা। তো 2024 সাল থেকে আমরা জানুয়ারি মাস থেকে ডিসেম্বর পর্যন্ত কোনো বেতন ভাতা কোনো কিছুই পাইনি। এখন আমাদেরকে সাইন নেওয়া হয়েছে 6 মাসের বেতন দিবে বলে, তো এখন কোনো কিছুই হচ্ছে না, আমরা কোনো সিদ্ধান্ত পাচ্ছি না। তারা শুধু অন্যান্য জেলাতেও 6 মাসের টাকা অলরেডি দেওয়া হয়ে গেছে, আমাদের ময়মনসিংহে শুধু সমস্যা। কিসের জন্য সমস্যা এটাও আমাদেরকে বলে না, বা কবে দিবে এটা আমাদেরকে শুধু ঘুরাচ্ছে, তারিখ দিচ্ছে এই তারিখ ওই তারিখ, কোনো কাজই হচ্ছে না। সাইন আরও নিচ্ছে 1 মাস আগে, কিন্তু এখন আমরা কোনো ফলাফল পাচ্ছি না। তো কিভাবে আমরা ফলাফল পাবো এটার জন্য আমরা মিডিয়ার সামনে চলে আসছি। তিনি বলছিলেন যে তারা কিন্তু কোনো সিদ্ধান্ত পৌঁছাতে পারছেন না, অর্থাৎ কর্তৃপক্ষ তাদেরকে সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলছেন না, সেই বিষয়টি কিন্তু বলছিলেন। তারা কিন্তু অনেকটাই অনিশ্চয়তার মধ্যে আছেন। প্রতিদিনই কিন্তু 15 থেকে 20 জন 30 থেকে 40 জনের মতো শিক্ষক কিন্তু তারা এই প্রধান কার্যালয়ে এসে কিন্তু তারা তাদের যে ক্ষোভ সেটি কিন্তু জড়াচ্ছেন। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই, আপনাদেরকে কি আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলা হয়েছে কিনা অফিস থেকে? জি, আমি ব্রিফিং করে একটু বলার চেষ্টা করি। আসলে আমরা 2022-এর জানুয়ারি 1 থেকে যোগদান করছি। আমরা শুরুতে দেখা গেছে 6 মাস পর বা 3 মাস পর পর বেতন পাইছি, ঘর ভাড়া পাইছি। তখন আমরা সোশ্যাল বেনিফিট নামের যে একটা জিনিস আছে এটাও পাই নাই। আমরা শিশুদেরকে আমরা কমিটমেন্ট দিয়ে ভর্তি করেছি যে উপকরণ দিব তাদেরকে, বই খাতা কলম পেন্সিল ব্যাগ ড্রেস যাবতীয় সব কিছু দিব, এবং কি 300 টাকা করে তাদেরকে 3 মাস অন্তর অন্তর উপবৃত্তি দেওয়া হবে। এখন দেখা যাচ্ছে যে 2024 সাল থেকে আমরা বলেন ঘর ভাড়া বলেন বেতন বলেন শিশুদের উপকরণ বলেন উপবৃত্তি বলেন কিছুই পাই নাই। 2023 সালে বাচ্চারা আপনার 1 বছরের না 18 মাসের উপবৃত্তি পাইছে, কিন্তু দেখা গেছে ওইখান থেকে 60 জন বাচ্চা থেকে যে 10 জন 12 জন বাদ গেছে। কিন্তু 2024 সালে আসে তারা নতুন ইস্যু দেখাচ্ছে যে 10 বছরের প্লাস লাগবে বাচ্চা, তারা উপবৃত্তি পাবে নাহলে পাবে না। এরকম করে 60 জন বাচ্চা থেকে দেখা গেছে যে আপনার 48 জন 49 জন 50 জন করে বাদ দিয়ে দিচ্ছে একটা বাহানা দেখায়া। তারপরে যে বাকি 10-11 জন আছে তাদের ভিতরেও 2-1 জন পাইছে, পায় নাই। তারপরে রইল আমাদের ঘর ভাড়া আমরা 5000 সাইন করি, কিন্তু আমাদের দেওয়া হতো আগে 3000, এখন দেয় তারা 2500, বলে যে নানান রকমের ভ্যাট কেটে এইগুলো 2500 টাকা লিমিটে আসছে। তারপরে আমরা এখন পর্যন্ত উপকরণ যে আমাদের এই 1 বছর দেওয়া হয় নাই, কিন্তু এই উপকরণের টাকাটাও আমরা পাই না। আমরা নিজস্ব খাত থেকে নিজেরা খরচ করে স্কুল চালাইছি, এখন পর্যন্ত সেটাও পাই না আমরা। এখন কথা হচ্ছে কালকে যে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলে গেছি অফিসে যে আমরা আজকে আসবো, এই উদ্যোগটা নিব, এখন দেখা যাচ্ছে যে অফিসে খালি তারা কেউই আসে নাই, আমাদের সাথে কেউই নাই। এখন আমাদের কথা হচ্ছে আমরা ন্যায্য পাওনা বেতন ঘর ভাড়া উপকরণ বাচ্চাদের কি ভবিষ্যৎ সব সিদ্ধান্ত আমাদেরকে দিতে হবে, এবং কি আমরা 6 মাসের যে বাজেট হয়েছে 6 মাসের বেতন আমরা চাই, এবং কি আগামী 6 মাসের লিখিত স্টেটমেন্ট দিতে হবে যে আমরা কবে পাবো, এটা আমাদেরকে স্টেটমেন্ট দিতে হবে, আমাদের এই ন্যায্য পাওনা দিতে হবে, আজকেই দিতে হবে তাদেরকে সিদ্ধান্ত যে আমরা কিভাবে পাবো এটা, এবং কি আমরা 3 মাস নিব না। আমরা এমনও নিউজ পাইছি যে 3 মাস। তারা বলছিলেন যে তাদের যে পাওনাদি রয়েছে সেই পাওনাদি কিন্তু যথাযথভাবে যদি না দেওয়া হয় তাহলে তারা কিন্তু আরো কঠিন সিদ্ধান্ত নেবেন, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং আরেকটি বিষয় বলে রাখি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মধ্যে 100টি শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু 60 জন করে শিক্ষার্থী ছিল। এছাড়া
উপজেলাগুলোতে কিন্তু 30 জন করে শিক্ষার্থী ছিল, যাদেরকে কিন্তু শিক্ষকরা নিয়মিত পাঠদান করাতেন এবং তারা কিন্তু পাঠদানের করানোর পরেও কিন্তু 1 বছর ধরে বেতন ভাতা পাচ্ছে না, যার কারণে তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে উঠছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় 12 মাসই জলাবদ্ধ থাকে সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের আঞ্চলিক সড়ক। দর্শক, পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, সড়কে জলাবদ্ধতার কারণ কি হতে পারে এবং স্থানীয়দের দুর্ভোগ নিরসনে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি শিল্পাঞ্চল সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের 7 নং ওয়ার্ডে এবং আমার পেছনে আপনি যে সড়কটি দেখতে পাচ্ছেন, যে এই সড়কে কিন্তু এই যে জলবদ্ধতার যে চিত্রটি, এটি কিন্তু বছরের পর বছর কিন্তু এই অঞ্চলের মানুষ এই দুর্ভোগ পোহাচ্ছেন। আমরা এই সকাল থেকে এখানে রয়েছি এবং যেটি দেখলাম যে এইখানে যারা ব্যবসায়ী রয়েছেন এই সড়কের পাশে, তারা কিন্তু সেভাবে তারা এই যে ব্যবসা কিন্তু তারা পরিচালনা করতে পারছেন না, যেহেতু সড়কে জলাবদ্ধতা লেগে আছে, সেই কারণে ক্রেতারা কিন্তু এখানে আসছেন না। পাশাপাশি আমরা এখানকার যারা স্থানীয় রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে যেহেতু এটি শিল্পাঞ্চল, এই অঞ্চলের মানুষের প্রধান আয়ের উৎস হচ্ছে যারা শিল্পাঞ্চলে বসবাস করে, বাড়ি ভাড়া দিয়ে কিন্তু তাদের মূল যে আয় সেটি হয়। কিন্তু যেহেতু এই সড়কের এই বেহাল দশার কারণে কিন্তু সেভাবে এখানে কিন্তু কেউ বসবাস করতে চাচ্ছেন না, যে কারণে কিন্তু ভাড়াটিয়া শূন্যই বলা চলে যে বেশিরভাগ বাড়ি রয়েছে। আমরা আরো কয়েকজনের সাথে যেমনটি অভিযোগ করে আরো কয়েকজনের সাথে কথা হয়েছিল, তারা যেমনটি অভিযোগ করে বলছেন যে এই অঞ্চলটি দিয়ে একটি রোগী যে কোনোভাবে তাকে হসপিটালে নেওয়া হবে গুরুতর অবস্থা হলে, সেটিও কিন্তু কোনো উপায় নেই, কারণ এখানে কোনো অ্যাম্বুলেন্স আসার ব্যবস্থা নেই। এবং এই কারণটি হচ্ছে যে এখানে রাস্তা নির্মাণ হলেও সেই রাস্তার উপরে দেখেন যে কিভাবে ধুলো ময়লার আস্তর জমে আছে, শুধুমাত্র পরিকল্পিত কোনো ধরনের ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে। এবং আমরা সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, যেহেতু জুলাই আগস্টের ঘটনার পর এখানে যারা জনপ্রতিনিধি ছিলেন তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ততা ছিল, তাদের নামে একাধিক মামলা আছে, যে কারণে তারা এখন এলাকা ছাড়া। তাদের সাথে আমরা কথা বলতে পারিনি। আর আমরা সাভারের যিনি ইওনো রয়েছে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তাকেও আমরা এই বিষয়ে তারও কোনো বক্তব্য কিন্তু আমরা নিতে পারিনি। তবে স্থানীয়রা যেটি বলছেন যে অতি সত্বর সংশ্লিষ্ট যারা আছেন তারা এই বিষয়টি তাদের নজরে আসবে এবং তারা এটি উদ্যোগী হয়ে এই নিরসন, যদি একটি স্থায়ী কোনো ড্রেনেজ ব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু তারা এই দুর্ভোগ তার লাঘব হবে। জ্যোতি, সাভার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন। আর এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল।